কারাগারের সেই জমাট বাঁধা অন্ধকার থেকে শুরু করে চার দেয়ালের মাঝে গৃহবন্দী এক জীবন। সব মিলিয়ে সময়টা যখন চরম অনিশ্চয়তার চাদরে ঢাকা ছিল, ঠিক তখনই এক অলৌকিক মোড় নেয় ইতিহাস। যখন চারদিকে বিদায়ের সুর বাজছিল, রাজনীতির আকাশে ঘনীভূত হচ্ছিল কালো মেঘ, ঠিক তখনই ভাগ্যবিধাতা হয়তো পর্দার আড়ালে বসে মুচকি হাসছিলেন এবং লিখছিলেন সম্পূর্ণ ভিন্ন এক চিত্রনাট্য। সেই চিত্রনাট্য যা কেবল একজন ব্যক্তির নয়, বরং একটি গোটা জাতির ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছিল। অতঃপর আমরা দেখলাম এক আগুন ছড়া ইতিহাসের কেন্দ্রবিন্দু থেকে সেই মানুষটির মহাপ্রস্থান। পৌষের ঘন কুয়াশা যখন চারপাশকে আচ্ছন্ন করে রেখেছিল, ঠিক সেই মুহূর্তে তিনি চলে গেলেন না ফেরার দেশে। শিশির ভেজা মাটি তাকে পরম মমতায় আলিঙ্গন করে নিল। থমকে গেল প্রবাহমান বাতাস। আর ঠিক সেই মুহূর্তেই ডুকরে কেঁদে উঠল হঠাৎ জেগে ওঠা এক নতুন বাংলাদেশ। একটি অবিরত সংগ্রামী জীবনের যত চড়াই উতরাই, তার কিছু গল্পের ঠিকানা আজ মানুষের মনের গহীনে স্থায়ী আসন করে নিয়েছে। অনেক স্মৃতি হয়তো কালের বিবর্তনে অন্ধকার খাতায় হারিয়ে গেছে, কিন্তু কিছু গল্প হারায় না, বরং সেগুলো রূপ নেয় ইতিহাসের অমর মহাকাব্যে। আর সেই মহাকাব্যের কেন্দ্রীয় চরিত্রটাই হলেন খালেদা খানম পুতুল, যিনি সময়ের বিবর্তনে এবং পরিস্থিতির কষাঘাতে হয়ে উঠেছিলেন বাংলার রাজনীতির এক আপোষহীন প্রতিচ্ছবি, বেগম খালেদা জিয়া। এই ইতিহাসের শেকড় খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সেই সময়টিতে, যখন পৃথিবী জুড়ে দীর্ঘ প্রতীক্ষার পর শান্তির সুবাতাস বইতে শুরু করেছে। ঠিক সেই সন্ধিক্ষণে দিনাজপুরের জলহাওয়ায় ইস্কান্দার মজুমদার ও তৈয়বা খাতুনের ঘর আলো করে জন্ম নিয়েছিল এক ফুটফুটে কন্যা সন্তান। অত্যন্ত গোছানো এবং সঞ্চয়ী স্বভাবের সেই ছোট্ট মেয়েটি, যাকে সবাই আদর করে পুতুল বলে ডাকত, তিনি যে পরবর্তী জীবনে এদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে আবির্ভূত হবেন, তা হয়তো সেদিন কেউ কল্পনাও করতে পারেনি। তার রাজনীতির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল ৮০ দশকের সেই উত্তাল ও অস্থির সময়ে। তবে তার আগে বেগম জিয়ার পরিচয় ছিল কেবলই একজন সেনাপত্নী হিসেবে। সেনাবাহিনীর তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে যখন তার বিয়ের পিঁড়িতে বসা, তখনও তার চোখে মুখে ছিল কৈশোরের সেই চিরাচরিত সরলতা। ১৯৭৮ সালে স্বামীর হাত ধরে রাজনৈতিক দল বিএনপি গঠিত হলেও খালেদা জিয়ার সাথে রাজনীতির তখনও ছিল আলোকবর্ষ সম দূরত্ব। গৃহকোণের সাধারণ জীবনই ছিল তার পরম স্বাচ্ছন্দ্য। কিন্তু ১৯৮১ সালের সেই অভিশপ্ত দিনটি সবকিছু ওলটপালট করে দিল। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আকস্মিক মৃত্যু খালেদা জিয়ার ব্যক্তিগত ও সামাজিক জীবনের দৃশ্যপট আমূল বদলে দেয়। সে সময়কার অভাবনীয় কষ্টের কথা স্মরণ করলে আজও শিউরে উঠতে হয়। একজন রাষ্ট্রপতির স্ত্রী হয়েও তাকে কতটা সাধারণ জীবনযাপন করতে হয়েছে তার প্রমাণ মেলে তার নিজের জবানিতেই। সংসারের খরচ চালাতে তাকে হিমশিম খেতে হতো। স্বামীর বেতনের সেই সামান্য অংশ থেকে ১০% কেটে রাখার পর যা অবশিষ্ট থাকত, তা দিয়েই চলত ২ সন্তান নিয়ে তার জীবন সংগ্রাম। সেই টানাটানির সংসারেও তিনি যে ধৈর্য ও সততার পরিচয় দিয়েছিলেন, তা আজ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা। এরপর ১৯৮২ সালে দলের চরম সংকটের মুহূর্তে সিনিয়র নেতাদের কাতর অনুরোধে তিনি রাজনীতিতে যোগ দিতে বাধ্য হন। ১৯৮৪ সালের ১০ মে থেকে শুরু হয় তার সেই ঐতিহাসিক পথচলা। আমৃত্যু রাজনীতির এই পিচ্ছিল ও সর্পিল কক্ষপথে তিনি বিএনপিকে আগলে রেখেছেন নিজের সন্তানের মতো পরম মমতায়। এই সুদীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের ভাগ্যাকাশে কত যে ভাঙাগড়ার খেলা চলল, তার কোনো ইয়ত্তা নেই। রাজনীতির উত্তাল জোয়ার ভাটায় কত নামিদামি নাবিক পথ হারালেন, কতজন আদর্শচ্যুত হলেন, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে খালেদা জিয়া ছিলেন হিমালয়ের মতো অবিচল ও অটল। ১৯৮৬ সালের সেই নাটকীয় নির্বাচনের কথা ভাবলে এখনও গা শিউরে ওঠে। যখন সামরিক স্বৈরশাসকের অধীনে নির্বাচনে অংশ নিতে প্রায় সব দল রাজি হয়ে গিয়েছিল, শত প্রলোভন, চোখের রাঙানি আর ক্ষমতার মোহ সবকিছুকে তুচ্ছ করে খালেদা জিয়া তার একক সিদ্ধান্তে বিএনপিকে সেই প্রহসনের নির্বাচনের বাইরে রাখলেন।
এরশাদ সরকারের দমন নিপীড়ন আর জেল জুলুম সহ্য করেও তিনি পিছু হটেননি। একজন সাধারণ গৃহবধূ থেকে তখনই তিনি রূপান্তরিত হন এক অকুতভয় আপোষহীন নেতৃত্বে। দীর্ঘ ৯ বছরের সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাকে বহুবার আটক করা হয়েছে, গৃহবন্দী করা হয়েছে, কিন্তু তার জেদ আর জনগণের প্রতি দায়বদ্ধতাকে একটুও দমানো যায়নি। অবশেষে ১৯৯০-এর ডিসেম্বরে এরশাদের পতনের মধ্য দিয়ে সূচিত হয় এক নতুন যুগের। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারির সেই মাহেন্দ্রক্ষণ, যখন সারা দেশের সাধারণ নির্বাচনের ডামাডোল বাজছিল। ভোটের আগে তিনি তার জাদুকরী কারিশমায় গড়ে তুলেছিলেন ধানের শীষের এক অভূতপূর্ব গণজোয়ার। টেকনাফ থেকে তেঁতুলিয়া, মাত্র ২ মাসে তিনি যোগ দিয়েছিলেন অবিশ্বাস্য ১,৮০০টি পথসভায়। একদিনে সর্বোচ্চ ৩৮টি জনসভায় বক্তৃতা দেওয়ার সেই রেকর্ড আজও এদেশের রাজনীতিতে বিরল এক দৃষ্টান্ত। ৮৪ সাল থেকে শুরু হওয়া তার সেই ক্লান্তিহীন সংগ্রাম যখন শেষমেশ বিজয়ের মুখ দেখল, তখন বাংলার আকাশ বাতাসে ধ্বনিত হচ্ছিল পরিবর্তনের এক প্রবল আকাঙ্ক্ষা। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তার সামনে ছিল পাহাড় সম চ্যালেঞ্জ। শপথ গ্রহণের মাত্র ৩৯ দিনের মাথায় কুদরতের এক কঠিন পরীক্ষায় পড়েন তিনি। ভয়াবহ ঘূর্ণিঝড় লণ্ডভণ্ড করে দেয় উপকূল। সেই ধ্বংসযজ্ঞের মাঝে দুর্গত মানুষের পাশে তিনি যখন দাঁড়ালেন, তখন তিনি কেবল সরকার প্রধান ছিলেন না, বরং আবির্ভূত হয়েছিলেন এক মমতাময়ী মায়ের রূপে। তার সেই আহ্বান আজও কানে বাজে। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ালে যে কোনো সংকট মোকাবিলা করা সম্ভব। তবে ক্ষমতার পথ কখনোই মসৃণ ছিল না। বিরোধীদের ক্রমাগত অসহযোগিতা আর রাজনীতির ময়দানের বৈরিতা তাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল যে এটি এক বন্ধুর পথ। ১৯৯৬ সালে এক বিতর্কিত নির্বাচনের মাধ্যমে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হলেও তিনি জনগণের পালস বুঝতে ভুল করেননি। তীব্র রাজনৈতিক চাপের মুখে গণতন্ত্রের স্বার্থে ক্ষমতা ছেড়ে দেওয়ার সাহসী সিদ্ধান্ত নেন এবং দেশে প্রবর্তিত হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। পরবর্তী নির্বাচনে হারের পর তিনি যখন প্রধান বিরোধী দলীয় নেত্রীর আসনে বসলেন, তখনও তার কণ্ঠে ছিল আপোষহীন সুর। তিনি স্পষ্ট করে বলেছিলেন, যে সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারে না, তার হাতে দেশ নিরাপদ নয়। ২০০১ সালে পাশার দান আবারও উল্টে যায়। বিপুল জনসমর্থন নিয়ে তিনি তৃতীয়বারের মতো দেশের শাসনভার গ্রহণ করেন। তবে সেটিই ছিল তার ক্ষমতার শেষ অধ্যায়। এরপর শুরু হয় অন্ধকারের এক নতুন পর্ব। ২০১৪ সালের নির্বাচন বর্জন এবং রাজপথের কঠিন সংগ্রাম শেষে ২০১৮ সালে কথিত দুর্নীতির দায়ে তাকে নির্বাচনের অযোগ্য করে দেওয়া হয়। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা একটি বিষয়ে একমত, জীবনে তিনি যতবার যতগুলো আসন থেকে লড়েছেন, এদেশের মানুষ তাকে একবারের জন্য খালি হাতে ফিরিয়ে দেয়নি। ৯১ পরবর্তী সংসদীয় ব্যবস্থায় এমন অতুলনীয় রেকর্ড বাংলাদেশের ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। ব্যক্তিগত জীবনেও এই মহিয়সী নারীকে সইতে হয়েছে অসীম শোক। ১৯৮১ সালে স্বামী হারানোর পর ২০১৫ সালে তিনি নিজ হাতে বিদায় দিয়েছেন তার আদরের ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে। শোকের সেই নীল সমুদ্র বুকে চেপেই তিনি লড়ে গেছেন। হয়তো তিনি ভেবেছিলেন বড় ছেলে তারেক রহমানের সাথে আর কোনোদিন দেখা হবে না। তাই দীর্ঘ প্রতীক্ষার পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিলে কারামুক্তির প্রথম সুযোগেই তিনি লন্ডনে ছুটে যান, কেবল একটিবার তার সন্তানকে মন ভরে দেখার জন্য। জনগণের প্রতি তার সেই অকৃত্রিম ভালোবাসা আর অঙ্গীকার তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বারবার তিনি ঘোষণা করেছেন, যতক্ষণ শ্বাস থাকবে ততক্ষণ তিনি দেশবাসীকে ছেড়ে যাবেন না। তাকে বিচ্ছিন্ন করার যত চেষ্টাই করা হোক না কেন, তিনি সবসময় জনগণের হৃদয়ে অবস্থান করবেন। তার বিরুদ্ধে অপবাদের পাহাড় গড়া হয়েছে, কপালে লেপে দেওয়ার চেষ্টা করা হয়েছে দুর্নীতির কালিমা, কিন্তু তিনি নতি স্বীকার না করে স্বেচ্ছায় কারাবরণ করেছেন। নিজেকে তিল তিল করে পুড়িয়ে তিনি পরবর্তী প্রজন্মের জন্য এক নতুন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর রেখে গেছেন। তার শেষ বার্তা ছিল অত্যন্ত স্পষ্ট, ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়,
বরং আমাদের গড়ে তুলতে হবে এক ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ। সেই আধুনিক ও মানবিক বাংলাদেশে হয়তো খালেদা জিয়াকে আর সাধারণের মাঝে হাঁটতে দেখা যাবে না, কিন্তু 56,000 বর্গ মাইলের এই জনপদ তার সাক্ষ্য বহন করবে। সংসদের সেই 4 দেয়াল হয়তো তার অভাব অনুভব করবে, কিন্তু এদেশের মাটি ও মানুষের গভীরে তিনি আজীবনের জন্য ঠিকানা খুঁজে নিয়েছেন। জীবনের শেষ নিঃশ্বাস আর শেষ রক্তবিন্দু পর্যন্ত তিনি কেবল এই দেশেরই জয়গান গেয়ে গেছেন। বেগম খালেদা জিয়ার জীবনের শেষ নিঃশ্বাস আর শেষ রক্তবিন্দু পর্যন্ত তিনি কেবল এই দেশেরই জয়গান গেয়ে গেছেন। বেগম খালেদা জিয়ার সেই সংগ্রামী ও আপোষহীন জীবন তাই কেবল একটি রাজনৈতিক কেরিয়ার নয়, বরং এটি একটি জাতির লড়াইয়ের দর্পণ। ইতিহাসে যখনই গণতন্ত্রের কথা লেখা হবে, তখনই অত্যন্ত গুরুত্বের সাথে উঠে আসবে তার নাম। তিনি ছিলেন, আছেন এবং থাকবেন এক অমর ধ্রুবতারার মতো।